আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ওয়াহ জোনাকি, তোর হাতে তো জাদু আছে, অনেক স্বাদ হয়েছে হালুয়াটা সত্যি। রিয়া মায়ের দেখা দেখি নিজের প্লেটে থাকা হালুয়াটা নিয়ে খেলো। সেও প্রশংসা করলো জোনাকির। নীরবেই খেয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আজ তার অফিসে যেতে হবে, তাই এসবের তেমন একটা ধ্যান দিচ্ছে না। আর সে জানে তার বোনের হাতে সব খাবারই মজা হয়। স্নিগ্ধ খেতে খেতে একবার জোনাকির দিকে তাকিয়ে আবারও খাওয়াতে মন দিল। সবার প্রশংসা শুনে জোনাকি কিছুটা হলেও শান্তি পেল। যাক, খারাপ হয়নি। খাওয়া দাওয়া শেষে নীরব আর স্নিগ্ধ একসাথে বেরিয়ে গেল। নীরব তার অফিসে যাবে আর স্নিগ্ধের নাকি কোনো একটা বাংলাদেশি ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেখানেই যাবে। জোনাকি খেয়ে দিয়ে নিজের ঘরে চলে আসলো। ওমা লিপির মাথায় তেল দিয়ে দিচ্ছে ওনার ঘরে। জোনাকি ভেবেছিল সেখানে যাবে, কিন্তু কেন জানি গেল না। জোনাকি নিজের ঘরের বুক শেলফে থাকা হুমায়ুন আহমেদের লেখা নবনী নামক বইটা নিল। বারান্দায় ছোট বাঁশের মোড়াটাতে বসে সেটা পড়া শুরু করলো। নবনী নামক একটা মেয়ের প্রেম নিয়ে এই জীবন কাহিনী, তার জীবনের ভালোবাসার অসম্পূর্ণতার এই কাহিনী। বেশিক্ষণ পড়তে পারলো না বইটা জোনাকি। নবনী আর মাওলানার বিচ্ছেদ পর্যন্তই পড়লো। ঘরের দরজার আরো জোরে জোরে ঠক ঠক করতে লাগলো কেউ। বইটা টেবিলের উপর রেখে জোনাকি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে রিয়া এসেছে। তারপর বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? জোনাকি বলল, আপু বারান্দায় ছিলাম। রিয়া বলল, আচ্ছা কি করছিস এখন? জোনাকি বলল, তেমন কিছু না, বই পড়ছিলাম। কেন, কোনো দরকার আছে? রিয়া বলল, অবশ্যই দরকার আছে। আমি তো জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য জিজ্ঞেস করেছিলাম। শুন, ঝটপট রেডি হয়ে নে, আমরা ভার্সিটিতে যাব আজকে। জোনাকি বলল, আমরা মানে? রিয়া বলল, আমরা মানে তুই আর আমি। না করবি না বলে দিলাম, চল রেডি হবি। আমি রেডি আছি, তুই রেডি হলে আমরা রওনা দিব। জোনাকি বলল, আপু আমি তোমার ভার্সিটিতে গিয়ে কি করব? রিয়া বলল, নাচবি, তোকে দিয়ে সার্কাস শো করাবো। জোনাকি বলল, আপু। রিয়া বলল, পাগল মেয়ে, ভার্সিটিতে গিয়ে কি আমি ক্লাস করতে যাচ্ছি নাকি? জাস্ট ঘুরতে যাচ্ছি। আমরা ফ্রেন্ড সার্কেল সবার সাথে তোকে পরিচয় করিয়ে দিব। এমনিতেই বাসায় বসে বোরিং হবে, এর চেয়ে ভালো হবে আমার সাথে চল। জোনাকি অসহায় চোখে তাকায় রিয়ার দিকে। রিয়া সেই দৃষ্টি উপেক্ষা করে। জোনাকি ব্যাগ খুঁজতে থাকে এবং আলমারির পাশে পেয়েও যায়। ব্যাগটা নিয়ে বিছানার উপর রেখে তার থেকে ভালো জামা খুঁজতে থাকে। জোনাকি এগিয়ে আসে আর মিনমিন করে বলে, আপু আমি না গেলে হয় না? তোমার বন্ধু বান্ধব অনেকেই থাকবে, আমাকে দেখলে কি বলবে? রিয়া ব্যাগ থেকে হাত ছুড়িয়ে সোজা হয়ে জোনাকির দিকে ফিরে দাঁড়ায় আর বলে, আমার বন্ধু বান্ধব মোটেও অমন না, তুই চিন্তা করিস না, দেখবি তারা তোর সাথে কিভাবে ফ্রি হয়ে যায়। বুঝেছিস ভাই, এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। বলে আবারও ব্যাগ হাতড়াতে লাগলো। এবং কালকে নীরবের কিনে দেওয়া একটা লাল কুর্তি পছন্দ হলো রিয়ার। সেটা নিয়ে জোনাকির গায়ে ধরলো আর বলল, হ্যাঁ এটাই পরবি, না এখন ঝটপট এটা পরে নে এবং রেডি হয়ে নে, জাস্ট 10 মিনিট। বলতে বলতে জোনাকিকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। জোনাকিও না চাইতে ওয়াশরুমে গিয়ে জামাটা বদলে নিল। ওয়াশরুমের আয়নায় নিজেকে একবার পরখ করে নিল। তাকে দেখতে মন্দ লাগছে না, এই কুর্তিটাই সুন্দরই লাগছে ভেবেই হাসলো আর বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। রিয়া বলল, মাশাআল্লাহ ভাবি, তোমাকে তো দারুণ লাগছে। বলে জোনাকির কাছে গিয়ে তাকে টেনে এনে ড্রেসিং টেবিলে বসায় আর চিরুনিটা নিয়ে চুলগুলোকে বেঁধে দিতে লাগলো। ফ্রান্স বেনি করে সামনে দিয়ে দিল চুল আর কপালে ছোট ছোট চুলগুলো কপালে সুন্দর করে সেট করে দিল। কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করতে চাইল না জোনাকি। তা দেখে রিয়া জোর করে একটু ক্রিম আর লাইনার লাগিয়ে দিল। লিপস্টিক লাগাতে গিয়েও পারেনি জোনাকি বাধা দেওয়ার ফলে। বেশ, তারা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। বিশাল এক ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে আছে জোনাকি আর রিয়া। রিয়া কাউকে কল করে কোথায় আছে তা জানাচ্ছে। এদিকে জোনাকি আশপাশটা ভালোভাবে দেখছে। জায়গাটা অনেক সুন্দর। তাদের ভার্সিটি বড় হলেও সৌন্দর্যের কমতি আছে, তবে এই ভার্সিটির সব জিনিস যেন খুব নিখুঁত। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, ঢাকার টপ 3-এ আছে এই ভার্সিটি। ছেলেমেয়েরা এক এক দিকে জড়ো হয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে এইসব ছেলেমেয়েরাই সবাই অনেক ধনী পরিবারের। রিয়া বলল, জোনাকি চল ওদিকটা যাই, ওরা ওখানেই আসছে। রিয়ার কথা শুনে জোনাকি তার দিকে তাকালো আর তারা দুজন মিলে ক্যাম্পাসের অন্য পাশে চলে গেল। সায়েন্স ল্যাব পেরিয়ে তারা শেষ দিকে যায়, যেখানে ইটের বাদাই করা জায়গায় প্রায় 6-7 জন ছেলে মেয়ে বসেছিল, কেউ আবার দাঁড়িয়েছিল। তাদের এগিয়ে আসতে দেখে সবাই তাদের দিকে তাকায়। রিয়া তো দৌড়ে গিয়ে তাদের সাথে দেখা করে নেই। জোনাকির কেমন যেন অস্বস্তি লাগছিল। এতগুলো অপরিচিত মানুষের মাঝে কিভাবে যাবে সেটাই বুঝতে পারছে না সে। রিয়ার সাথে কোনো অচেনা মেয়েকে দেখে সবাই রিয়ার দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো। রিয়া হেসে জোনাকির দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, শি ইজ জোনাকি অ্যান্ড শি ইজ মাই লিটল সিস্টার। সবাই অবাক চোখে তাকায় জোনাকির দিকে, কারণ তারা জানে রিয়ার এক ভাই এক বোন। সেখানে তার আরেকটা বোন আসলো কোত্থেকে? সেখানে থাকা তিনি প্রশ্ন করলো, তোর কাজিন? রিয়া বলল, না, আমার ছোটবেলার ফ্রেন্ড বলতে পারিস, বাট শি ইজ জুনিয়র। সবাই এবার বুঝলো ব্যাপারটা। এদিকে জোনাকির অনেক অস্বস্তি অনুভব হচ্ছিল। সবাই কত কিছু জিজ্ঞেস করছে তার আসার কারণে। উফ, না আসলে কি হতো না? সবাই জোনাকির অস্বস্তি বুঝতে পেরে একসাথে হেসে উঠলো। তাদের মধ্যে থেকে তিন্নি আর অপূর্ব এগিয়ে আসলো আর অনেকটা ফ্রেন্ডলি ভাবে বলল, হে জোনাকি, আমি তিন্নি। বলে নিজের হাতটা দিয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। কিন্তু অপূর্ব তিন্নির হাতটা সরিয়ে নিজের হাতটা দিয়ে বলল, হাই জোনাকি, আমার নাম অপূর্ব, আমি আসলেই অনেক অপূর্ব। কিছুটা ভাব নিয়ে শেষের কথাটা বললো অপূর্ব। তিন্নি তার মাথায় একটা চাপড় মারে। রিয়া তাদের ঝগড়া দেখে নিজে নিজে এগিয়ে আসে আর জোনাকিকে নিয়ে সবার মাঝে নিয়ে যায়। তারপর বলল, জোনাকি, ও হচ্ছে ইবা, ও হচ্ছে ফারহান, ও অপূর্ব, ও তিন্নি, আর ও হচ্ছে জাকির, ও তিহান, বুঝেছিস? এন্ড গাইস, ও হচ্ছে জোনাকি। সবাই হেসে জোনাকির সাথে দেখা করলো।
জোনাকিও কিছুটা সংকোচ নিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ কথাবার্তা বললো, তবে বেশিক্ষণ দাঁড়ালো না আর সবাই মিলে রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা করলো। তাই তারা সে জায়গা থেকে বেরিয়ে আসলো। তারা কিছুটা পথ যেতেই কলেজের মেন গেট দিয়ে 4-5টা বাইক অনেক স্পিডে ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে সবাই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে শব্দের উৎসের দিকে তাকায়। জাকির বলে, গত বছরের সিনিয়ররা এখানে কি করছে এরা? ফারহান বলল, মনে হয় কাজে এসেছে, চল সবাই দাঁড়িয়ে পড়লি কেন? তখন রিয়া জোনাকিকে ধরে কিছুটা জোরেই বলল, জোনাকি এটা উমা ভাবির কাজের নাম। জোনাকি ভ্রু গুটিয়ে রিয়ার দেখানো মানুষটাকে দেখে, নেহাল, হ্যাঁ নেহাল, সেই বাইকারদের মধ্যে একজন নেহাল বাইক থেকে নেমে দাঁড়িয়ে অন্য ছেলেগুলোর সাথে কথা বলছে। জোনাকি হ্যাঁ বোধক মাথা দুলালো, মানে হ্যাঁ এটাই উমা ভাবির কাজিন। তিন্নি সন্দেহ দৃষ্টি ফেলে বলল, কে রে ওইটা, চিনিস নাকি? রিয়া বলল, হ্যাঁ ওইটা জোনাকির ভাবির কাজিন হয়। জোনাকি চল দেখা করে আসি। জোনাকি চোখ বড় বড় করে তাকায় আর নিজের হাত রিয়ার হাত থেকে সারিয়ে বলে, না আপু দরকার নেই যাওয়ার, আমি যাব না। রিয়া বলল, কেন জোনাকি, রিলেটিভস হয়, এভাবে দেখেও না দেখার ভান করে যাওয়াটা কিন্তু ব্যাড ম্যানার্স। জোনাকি ভাবছে অন্য কিছু, নেহালের নজর তার তেমন একটা ভালো লাগে না। বউ ভাতের দিন থেকে তার তো কেমন জানি লাগে নেহালের সামনে যেতে। হতে পারে তাদের নিয়ে মজা করছে বলে। রিয়া ছাড় দেওয়ার মানুষ না, তাই বন্ধু বান্ধবদের পাঠিয়ে দিয়ে জোনাকিকে নিয়ে নেহালরা যেখানে গেল সেখানে চলে যায়। জোনাকি খুব ধীরে হাঁটছিল, কিন্তু রিয়া তো রিয়া, সে উল্টো তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যেন সে ছেড়ে দিলে জোনাকি পালিয়ে যাবে। নেহাল কথা বলছিল সিয়াম, রিয়া, তানিমের সাথে। হঠাৎ তার নজর যায় তাদের থেকে কিছুটা দূরত্বে দুইটা মেয়ের দিকেই। দেখে তাদের দিকে এগিয়ে আসছে। সে তার চোখের কালো চশমাটা খুলে ভ্রু কুচকে তাকায়। নজর যায় একটা মেয়ে আরেকটা মেয়ের হাত ধরে এগিয়ে আসছে। লাল জামা পরা লাল গোলাপের মতো মেয়েটিকে চিনতে ভুল হয়নি তার। তার বন্ধুরাও তাকে অন্যদিকে তাকিয়ে অন্যমনস্ক দেখে সেদিকে তাকায় আর দেখে তাদের হ্যান্ডসাম বন্ধু একটা নয় দুইটা মেয়ের দিকে তাকিয়ে আছে। তানিম নেহালের কাঁধে একটা বাড়ি মেরে দেয় আর বলে, নেহাল তোর নজর তো ভালো ভেবেছিলাম, আগে বলতে কারো দিকে তাকাবি না, এখন দেখে তাকাবি তো তাকাবি একসাথে দুইটার দিকে। শিট নেহাল, আমার বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে নাটক করতে লাগলো। তখন রিয়াদ তানিমকে বলল, নাটক কম করো প্রিয়। এবার সবাই একসাথে হেসে উঠলো, কিন্তু নেহালের নজরের পরিবর্তন হলো না। জোনাকি আর রিয়া এগিয়ে আসে। নেহালদের কাছে গিয়ে রিয়া ঝটপট বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। নেহাল জোনাকির দিকে তাকিয়েছিল, রিয়ার কথা তার দিকে তাকাইছে আর তার বিখ্যাত ডিম্পেল হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? আর এখানে? রিয়া বলল, জি খুব ভালো আছি আমরা, এই ভার্সিটির স্টুডেন্ট, আমি লাস্ট ইয়ারে আছি এবার। নেহাল বলল, ওহ ভালো, বলে আবার জোনাকির দিকে তাকালো। জোনাকিও তার দিকে তাকিয়েছিল, যার ফলে চোখাচোখি হয়ে যায় দুজনের। জোনাকি মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। নেহাল বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জোনাকি বলল, ভালো, আপনি কেমন আছেন? নেহাল বলল, ভালো থাকার কারণ পেয়ে গেছি। জোনাকি অবচোখে তাকালো নেহালের দিকে। নেহাল কথা ঘুরিয়ে বলল, ভালো আছি, আপু কেমন আছে? এদিকে তানিম, রিয়াদ আর সিয়ামকে ফিসফিস করে বলে, আমরা তো ভেবেছিলাম সাইয়া বলবে, ওনারা দেখি সরাসরি ভাইয়াতে চলে গেছে। ইস কপালটাই খারাপ। ওরা ফিসফিস করতে লাগলো এইভাবে। রিয়ার দিকে তাকিয়ে তানিম হাসলো। রিয়া ভ্রুগুটিয়ে তাকালো। এইভাবে তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো কেন বুঝলো না সে। নেহাল রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাচ্ছ এখন? রিয়া বলল, হ্যাঁ ভাইয়া, আমরা ফ্রেন্ডরা সহ ইতালিয়ান রেজোর্টে যাচ্ছি। আচ্ছা আপনারা কি ফ্রি আছেন? চাইলে আমাদের সাথে আসতে পারেন। তানিম এগিয়ে এসে ঝটপট বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রি আছি। তাই না রে নেহাল? এমনিতে প্রিন্সিপালের সাথে দেখা করতে করতে আমাদের আরো 2 ঘন্টা সময় লাগবেই, আর এখানে বসে বসে বোর হওয়ার চেয়ে ভালো হবে ওদের সাথে চলে যাই, কি বলিস? পেছন থেকে রিয়াদ বলল, মন্দ বলিসনি, আমি তো এই ব্যাপারটাই আগে ভেবে রেখেছি, তাই না রে সিয়াম? সিয়াম একটা মেখে হাসি দিয়ে হ্যাঁবুদক মাথা দুলাই। রিয়া হাসি মুখে বলে, তাহলে ঠিক আছে চলুন। সিয়াম বলল, ইতালিয়ান রেজোর্টে যাবো যেহেতু নিশ্চয়ই রিক্সা নিতে হবে, হেঁটে হেঁটে তো আর অত দূর যেতে পারবো না। রিয়া বলল, আমাদের ফ্রেন্ডের গাড়ি আছে, তাদের সাথে চলে যেতে পারবো। নেহাল এর মাঝেই বলে উঠলো, তার প্রয়োজন নেই, আমাদের সাথে চলো। জোনাকি আর রিয়া একসাথে তাদের বাইকগুলোর দিকে তাকায়, অর্থাৎ বাইক করে কিভাবে যাবে তারা। তাদের ভাবনার মাঝে তানিম বলল, অত চিন্তা করছেন কেন? একজন আমার বাইকে আরেকজন না হয় নেহালের বাইকে উঠে পড়বো, তাতেই হলো। জোনাকি আর রিয়া একে অপরের দিকে তাকায়। জোনাকি ওদের সবার সামনে রিয়াকে সরাসরি নাও করতে পারছে না, তবে সে চোখ ছোট ছোট করে তাকিয়ে বোঝানোর চেষ্টা করছে যাতে ওদেরকে না বলে, কিন্তু মিস রিয়া সেই দৃষ্টি সম্পূর্ণ অপেক্ষা করে গদগদ করে বলল, ঠিক আছে আমাদের সমস্যা নাই। জোনাকি কাদো কাদো মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তানিম, নেহাল, রিয়াদ, সিয়াম নিজ নিজ দায়িত্বে বাইকে উঠে পড়ে। রিয়া তার ফ্রেন্ডদের কল করে জানিয়ে দেয় যাতে তারা চলে যায়, তারা আসছে পেছনে। নেহাল বাইকে উঠে সেটাকে এক সাইডে এনে জোনাকির সামনে দাঁড় করিয়ে বলে, উঠে এসো। জোনাকি মাথা উঁচু করে তাকায়, রিয়ার দিকে একবার তাকায়। রিয়া এখনো তানিমের বাইকে ওঠেনি, তার দিকেই তাকিয়ে আছে। রিয়া হেসে চোখ দিয়ে ইশারা করে বলে উঠতে। জোনাকিও একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে বাইকে উঠে পড়ে। নেহাল হাসে জোনাকিকে উঠতে দেখে। নেহাল বাইক স্টার্ট দিতে জোনাকি ভয় পেয়ে তার শার্টের কাঁধের অংশটা খামচে ধরে বসে। তারপর বলল, ভয় পেও না, আমাকে ধরে রেখো। জোনাকি বলল, হুম। জোনাকি কিছুক্ষণ পর পিছিয়ে যাচ্ছিল নেহালের পাশ থেকে। স্নিগ্ধের বাইকে সে স্নিগ্ধের সাথে লেপ্টে বসেছিল, অথচ এখন নেহালের সামান্য কাঁধে হাত রাখতে তার কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে। জোনাকি রাস্তা শেষ হওয়ার অপেক্ষায় রইল কখন রাস্তা শেষ হবে আর কখন সে এই অস্বস্তিকর অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবে। নেহালের অনুভূতির জোয়ারে ভাসছে। নিজের পছন্দের মানুষটাকে নিয়ে একসাথে একই বাইকে চড়ার স্বপ্ন সবারই থাকে, তার স্বপ্ন না থাকলেও ইচ্ছা ছিল। মনে মনে গুনগুন করতে লাগলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তার এই প্রেম বাক্য পৌঁছালো না জোনাকির মন পর্যন্ত। এভাবে বাকিটা সময় নীরবতার মাঝে
মাঝামাঝি চলে গেল। রিজোর্টের সামনে পৌঁছাতেই নেহাল বাইকে ব্রেক কষতে জোনাকি তার পিঠের সাথে এসে থুবড়ে পড়ে, আর সাথে সাথে নাকেও ব্যথা পায়। নেহাল ঝটপট জোনাকিকে নিয়ে বাইক থেকে নামে আর ব্যতিগ্রস্ত হয়ে বলে, আই এম সরি, রিয়েলি সরি জোনাকি, সত্যিই বুঝতে পারিনি আমি। বেশি ব্যথা পেয়েছো? দেখি তো। জোনাকি ব্যথা পেয়েছে, তবে এমন ব্যতিগ্রস্ত হওয়ার মতো ব্যথা পায়নি, তাই নাকটা হালকা করে ঘষলো আর হাতটা নামিয়ে বলল, না ভাইয়া ঠিক আছি, চিন্তা করবেন না। নেহাল মনে মনে বলল, তোমাকে নিয়ে তো আমার যত সব চিন্তা, আর তুমি কিনা বলছো চিন্তা করবো না। জোনাকি বলল, ভাইয়া রিয়া আপুরা এখনো আসছে না কেন? নেহাল বলল, ওয়েট, আমি তানিমকে কল করছি। বলে প্যান্টের পকেট থেকে নিজের ফোনটা বের করে কল দিতে যাবে, কিন্তু কল দেওয়ার আর প্রয়োজন হয়নি, কারণ বুম বুম করে তানিম সহ বাকিরা পৌঁছে যায় সেখানে। বাইক থামাতে রিয়া নেমে পড়ে আর জোনাকির পাশে এসে দাঁড়িয়ে বলে, রোস্ট বাইক রাইড। জোনাকি তাকাই রিয়ার দিকে, রিয়া মুখে বিরক্ত স্পষ্ট, তাই সে নিজে জিজ্ঞেস করলো, আপু কিছু হয়েছে? রিয়া বলল, না। জোনাকি বলল, তাহলে তুমি এত বিরক্ত কার উপর? রিয়া তানিমকে দেখিয়ে বলল, ওই যে ছেলেটা অনেক বাজে, আমাকে উল্টাপাল্টা কথা বলে অনেক ঘুরিয়েছে, আবার আমাকে বাইক থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। জাকিরদের সাথে যাওয়া উচিত ছিল, ওনাদের সাথে না এসে। জোনাকি মনে মনে বলে, আমি তো তাই চেয়েছিলাম, তুমি না যাইতে চাইলা, এখন বুঝো। তাই সবাই মিলে রিজোর্টের ভেতরে প্রবেশ করলো। এই রিজোর্টটা অনেকটা পার্টির হলের মতোই, কারণ এই রিজোর্টে পার্টির জন্য ভাড়া করা হয়ে থাকে। 5 তলা বিল্ডিংটার সব অংশে আধুনিকতার ছোঁয়া। জোনাকি অনেক অবাক হয়ে জায়গাটা দেখে, সিনেমাতে দেখা সেই হলের মতোই মনে হচ্ছে। একদিনের মধ্যে সে 2টা সিনেমার মতো জায়গা দেখে নিয়েছে। ভেবেই হাসলো, কেমন জানি শোনাই কথাটা। নেহাল জোনাকির দিকে তাকিয়েছিল, হঠাৎ জোনাকির হাসির কারণ বোধগম্য হলো না, তবে তাতে কি তার? সে তো সেই হাসি দেখে নিজেও হেসে দিল। তারা সবাই মিলে রিয়ার বন্ধু বান্ধবের সাথে যোগ দেয়। সবাই মিলে 2টা টেবিল বুক করে এবং যে যা জায়গার মতো বসে পড়ে। জোনাকি, রিয়া, তিন্নি, নেহাল, তানিম, জাকির এক টেবিলে বসলো আর অন্যরা অন্য টেবিলে বসলো। জাকির যেহেতু আগে থেকে নেহালদের চিনতো, তাই তাদের সাথে আড্ডা তার ভালোই জমলো। রিয়া, তিন্নি আর জোনাকি পাশাপাশি বসেছে। আর তানিম বলল, সো গাইস, কে কি খাবে বলো? তানিম কথাটা বলে টেবিলের উপর থাকা মেনু কার্ডটা হাতে নিয়ে লিস্টের খাবারগুলো জোরে জোরে শুনিয়ে শুনিয়ে পড়তে লাগলো। তিনি ঝটপট তাকে থামিয়ে দিয়ে বলল, তানিম প্লিজ ভাই, তোর ফাটাবাসের মতো গলা দিয়ে তো জোরে জোরে কথা বলে আমাদের কান ফাটাস না। মেনু কার্ডটা আমায় দে, আমরা নিজেরাই দেখে নিব। তানিম নাক ফুলিয়ে তাকালো তিন্নির দিকে আর বলল, আমার ফাটাবাসের গলা হলে তোর পুরো চেহারাটাও একটা ফাটাবাস, বুঝেছিস? তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে আবার মেনু কার্ডটা তানিমের হাত থেকে কেড়ে নিয়ে বলে, না বুঝেনি। তাদের ঝগড়া দেখে সবাই হাসাহাসি শুরু করলো। এদিকে জোনাকি তাদের দিকে তাকালেও কোনো প্রতিক্রিয়া করলো না। সে ব্যস্ত কাচের জানলার বাইরে থাকা দিনের ব্যস্ত রাস্তাটা দেখায়। ঢাকা শহরের রাস্তায় এই সময় প্রচন্ড জ্যাম থাকে, মানুষের বিরক্ত দিয়ে ভরা থাকে এই রাস্তা। এসবে বিভোর ছিল সে। হঠাৎ নেহাল বলল, জোনাকি কি খাবে? নেহালের প্রশ্নে জোনাকি তার দিকে তাকালো। অন্য কি কেউ ছিল না যে ওনাকে জিজ্ঞেস করতে হলো? জোনাকি বলল, যে কোনো কিছু হলেই চলবে। নেহাল বুঝলো সে সংকোচ করছে, তাই সে আর কিছু বলল না, নিজের ইচ্ছা মতো অর্ডার দিয়ে দিল। রিয়া জোনাকিকে বলল, তোকে জিজ্ঞেস করলো কিছু বলবি না পাগল মেয়ে? জোনাকি বলল, কি বলবো? অবুজের মতো প্রশ্ন করে বসে জোনাকি। রিয়া তার দিকে তাকিয়ে মেকি হাসি দেয় আর কিছুই বলে না। খাবার আসতে দেরি হবে তাই কিছুটা। তাই তানিম বলল, গাইস লেটস প্লে এ গেম। সবাই আগ্রহ উৎসাহ নিয়ে তাকায় তানিমের দিকে। রিয়া বলল, কি গেম? তানিম বলল, আগে বলো, পরে না করবে না তো? আমি মুখ থেকে খেলার নাম বের করবো মানে তোমাদের খেলতেই হবে, আর যে এই খেলাটা খেলবে না তাকে পানিশমেন্ট হিসেবে সবার বিল পে করতে হবে, ওকে? সিয়াম আগ্রহ হারিয়ে বলল, তোর মতোই হবে তোর গেম, আমরা খেলছি না। রিয়া আরো আগ্রহ নিয়ে বলল, না না খেলবো আমরা। কি গেম? তানিম বলল, ট্রুথ এন্ড ডেয়ার। তারপর সকলে মিলে টেবিলের চারপাশে বসে পড়ে। তানিম টেবিলের উপর থাকা একটা কাচের বোতল নিয়ে টেবিলের মাঝখানে রেখে সেটা ঘোরালো। সর্বপ্রথমে বোতলটা অপূর্বর দিকে যায়। সবাই হৈ হৈ করে উঠে। এদিকে তিন্নি সবাইকে চুপ করতে ব্যস্ত। আশ্চর্য, কেউ বুঝতেই চাইছে না এটা একটা রিজোর্ট, ভার্সিটির ক্যাম্পাস না। অপূর্ব ট্রুথ নাই তাকে ইবা প্রশ্ন করে তার ক্রাশ সম্পর্কে। অপূর্ব হেসে হেসে বলে, আমার ওয়ান এন্ড অনলি ক্রাশ হচ্ছে আমার জ্যাকলিন। ইবা বলল, ধুর, তোর থেকে এমন উত্তরই আশা করা উচিত ছিল। সবাই আবারও হেসে উঠে। এভাবে ঘুরে ঘুরে বোতলটা নেহালের দিকেও আসে। আর এদিকে সে ট্রুথ নেই, কিন্তু তার সম্পর্কে তার ফ্রেন্ডের সব জানা আছে। এমন কিছু নেই যে তারা জানে না, তাই তারা কোনো প্রশ্ন করলো না, জুনিয়রদের উপরই ছেড়ে দিল। রিয়া বলল, ভাইয়া আপনার কেউ আছে নাকি? রিয়া হুট করে সবার মাঝ থেকে এই প্রশ্নটা করে বসে। সবাই তার প্রশ্ন শুনে উৎসাহ নিয়ে তাকায় নেহালের দিকে। নেহাল তার ডিম্পেল হাসি দিয়ে বলল, মানুষ মুগ্ধ হয় চেহারায়, আর আমি মুগ্ধ হয়েছি তার মায়ায়। সবাই বিস্মিত হয়ে তাকায় নেহালের দিকে। জোনাকি দেখেছে নেহাল তার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, যেন তাকেই বলছে। জোনাকি শুকনো ঢুক গেলে অন্যদিকে ফিরে তাকায়। কেউ যদি সত্যি ব্যাপারটা বুঝতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর পরবর্তী পার্ট অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।